বলছি আজকে আমাদের আলোচনার বিষয় হলো আচরণবাদ বা উত্তর আচরণবাদ, আচরণবাদ ও উত্তর আচরণবাদ। বারডোয়ান ইউনিভার্সিটিতে এই নোটস এখনো পর্যন্ত কোনো মানে কেউ এই নোটস বানায়নি। তাই এটা একবার যদি প্রথমে আমি যে নোটসটা বানিয়েছি সেই নোটসটা কীরকম, প্রথমটা হচ্ছে কেউ যদি পরীক্ষার আগেও দেখে নেয় তাহলেও শর্ট ফর্মে মুখস্থ হয়ে যাবে, এটা হচ্ছে প্রথম। এরপরে আর একটা নোটস যারা একদম একটু ডিটেলসে লিখবে, একটু বড় করে লিখবে, ডিটেলসেও নোটস আছে, আমি পরপর দেখিয়ে যাচ্ছি নোটসটা একবার সবাই দেখো। এই নোটসটা পড়লে বারডোয়ান ইউনিভার্সিটি থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, তোমার বাঁকুড়া ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, সবার ছাত্রছাত্রী বিএ কোর্সে যারা আছো তাদের এই পলিটিক্যাল থিওরি পেপারটা পড়তেই হবে। আর পড়ার পরে এই যদি নোটসটা লেখো তাহলে একদম 10-এ 10 বা 8 পেয়ে যাবে। 8 তো পাবেই 10-এ। দেখো নোটস, ডেভিড স্টোনের 8টা বৈশিষ্ট্য, সীমাবদ্ধতা, এখানে 5 মার্কসের আছে 3টে কোশ্চেন, উত্তর আচরণবাদ, সাবেকি আর আচরণবাদী দৃষ্টিভঙ্গির পার্থক্য, আর হচ্ছে আচরণবাদ ও মার্ক্সবাদের পার্থক্য। শেষে হচ্ছে প্রিভিয়াস ইয়ার যে 10 মার্কসগুলো আছে সেগুলো করে দেওয়া আছে। এই আচরণবাদ থেকে আর উত্তর আচরণবাদ থেকে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেইগুলো করে দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারে। প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনগুলোই আছে 2 মার্কসের জন্য। তাহলে 2 মার্কস 5 মার্কস সব একসাথেই একটা ভিডিওতেই তোমরা পাবে। এই নোটসটা কি হয়েছে, এটা একদম বোঝার জন্য। এটা কিসের জন্য? এটা একদম বোঝার জন্য হয়েছে। প্রথমে কি আচরণবাদ, প্রথম 10 মার্কসের আচরণবাদ আসবে এই বছরের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি 10 মার্কসের আচরণবাদ, আচরণবাদটা আমরা কিসে করব 10 নম্বরের জন্য, আর সাবেকিটাও কি করব 10 নম্বর। বিহেভিয়ারিজম, আচরণবাদ কি, এর বৈশিষ্ট্য কি, প্রবক্তা কারা, সীমাবদ্ধতা কি, সব একটা নোটসের মধ্যে সাজিয়ে প্রথমে একটা কোটেশন দেবে যাতে 10-এ যতটা বেশি নাম্বার পাওয়া যায়। একদম এই নোটস প্রথমে 10 নম্বরের বানানো হয়েছে। তারপরে দেখো, তারপর উত্তর আচরণবাদ 5 মার্কসের জন্য, উত্তর আচরণবাদের 5টা পয়েন্ট করে দেওয়া হয়েছে, এক্সাম্পলও দিয়ে দেওয়া হয়েছে। আচরণবাদ মার্ক্সবাদের পার্থক্য, আচরণবাদ সাবেকির দৃষ্টিভঙ্গির পার্থক্য, 3টে 5 মার্কসের। আর বাদ বাকি এই চ্যাপ্টার থেকে 2 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের জন্য একদম রেডি করে দেওয়া আছে। তাহলে এইবার আজকের ভিডিওটা শুরু করা যাক। এবার আমরা কি করব, শুধুমাত্র নোটসের ওপর ভিত্তি না, গ্র্যাজুয়েশনে বোঝানোটা একদম কেউ বোঝাচ্ছে না, এটা হচ্ছে স্টুডেন্টদের প্রবলেম, যে বোঝা যে উত্তরটা কিভাবে করব। তাহলে তার আগে এই নোটসটা পড়ার আগে আমাকে কি জানতে হবে, যে আমাকে এই আচরণবাদ সম্পর্কে একটু জানতে হবে। তো আচরণবাদ জিনিসটা কি দেখো, আচরণবাদ হলো, আগের দিন আমরা কি পড়েছি পলিটিক্যাল থিওরিতে দ্বিতীয় অধ্যায়ে কি আছে, অ্যাপ্রোচ, কি আছে বিভিন্ন অ্যাপ্রোচ, তার মধ্যে সাবেকি দৃষ্টিভঙ্গি ট্র্যাডিশনাল, সেটা কতদিন চলেছে, সেই অ্যারিস্টটল প্লেটো ওর সময় থেকে একদম 1900 সাল অবধি। কত অবধি? 1900 সাল অবধি। 1900 সালের পরে এই যে সাবেকি দৃষ্টিভঙ্গি, এরা কি চায়, সাবেকি যারা আছে তারা সবসময় কার ওপর গুরুত্ব দেয়, মূল্যবোধ। কিসের ওপর গুরুত্ব দেয়? মূল্যবোধ। দার্শনিক কথাবার্তা থাকবে, ঐতিহাসিক ইতিহাসের ওপর বেশি প্রাধান্য দেবে। এগুলো কাদের? এগুলো হচ্ছে সাবেকি দৃষ্টিভঙ্গি। কোথায়? যেটা আমরা আগের দিন পড়েছি। কিন্তু আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আচরণবাদ। 1900 সালের পরে এসছে। কবে? 1900 সালের পরে। বলছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে আর আমরা কি করব না, এবার আমরা আর মূল্যবোধ নিয়ে আলোচনা করব না, এবার দার্শনিক দৃষ্টিভঙ্গিতে আলোচনা করব না, এবার কি করব, এবার ফ্যাক্ট ভ্যালু, মানে ভ্যালু ফ্রি কি আলোচনা হবে, মূল্যমান নিরপেক্ষ, ভ্যালু ফ্রি। তারপর হচ্ছে ফ্যাক্ট নিয়ে, পরিসংখ্যান বা তথ্য নিয়ে আমরা আলোচনা করব। এই রাষ্ট্রবিজ্ঞানকে অ্যাকচুয়ালি কি করব, রাষ্ট্রবিজ্ঞানকে অ্যাকচুয়ালি প্রকৃত বিজ্ঞান মানে বিশুদ্ধ বিজ্ঞান করব। রাষ্ট্রবিজ্ঞান আলোচনাকে কীরকম করব, বিশুদ্ধ বিজ্ঞান। আর রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিবর্গের আচরণ নিয়ে আলোচনা করব। তাহলে আচরণবাদ আমরা কাকে বলবো অ্যাকচুয়ালি, যে আচরণবাদ কোথা থেকে এলো, দেখ উৎপত্তিটা কীভাবে এলো 1900 সালে পরে, কার বিরুদ্ধে, সাবেকি দৃষ্টিভঙ্গির বিরুদ্ধ মতবাদ। এবার বিরুদ্ধ মতবাদ হিসেবে এলো, এসে কি করলো, যে
ওরা মূল্যবোধ নিয়ে কথা বলেছে, আদর্শ নিয়ে কথা বলেছে। কারা? সাবেকি দৃষ্টিভঙ্গির প্রবক্তারা। তো মূল্যবোধ আদর্শ কারা? অ্যারিস্টটল, প্লেটো, এরা কি করেছে? আদর্শ কল্পনা ভিত্তিক কল্পনা করেছে আদর্শ রাষ্ট্র কীরকম হওয়া উচিত। কিন্তু আচরণবাদীরা 1900 সালের পরে আলোচনা কী হয়েছে? পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। 1900 সালের পরে আচরণবাদের যদি শুরুটা ধরা হয় তাহলে আমরা কী ধরতে পারি? গ্রাহাম ওয়ালাস আর আর্থার বেন্টলে 1908 সালে। শুরুটা মানে কি? ওরা তার আগে বিজ্ঞানভিত্তিক আলোচনা শুরু করেছে, আচরণবাদী নয়, কিন্তু বিজ্ঞানভিত্তিক অ্যাকচুয়ালি আলোচনা প্রথম শুরু করেছে গ্রাহাম ওয়ালাস আর আর্থার বেন্টলের এই বইটা থেকে। ঠিক আছে, যে মানুষের আচরণ নিয়ে আলোচনা করতে হবে, এরকম একটা কথা শোনা গেছে। কিন্তু 1925-এর পরে কে এলো? চার্লস মেরিয়াম। কে এলো? চার্লস মেরিয়াম। চার্লস মেরিয়ামকে আচরণবাদের কী বলা হয়? বৌদ্ধিক ধর্মপিতা। তো চার্লস মেরিয়ামে আচরণবাদকে নিয়ে এলো। তো আচরণবাদ বলছে যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে এবার আমরা কি করব? বিজ্ঞান ভিত্তিক করব। মানে ফ্যাক্ট নিয়ে। বিজ্ঞান কি করে? তথ্য নিয়ে আলোচনা করে, যেটা ফ্যাক্ট। বলছে মূল্যবোধ দূরে থাকবে, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, ভালো মন্দ, এগুলো সব কি সরিয়ে দাও। কোনো ইমোশন আমাদের আর থাকবে না। কি থাকবে? শুধুমাত্র মূল্যবোধ, ফ্যাক্ট, পরিসংখ্যান। আর কি করব? বিজ্ঞান ভিত্তিক আলোচনা করব। কাদের নিয়ে? মানুষের আচরণ নিয়ে, রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিবর্গের আচরণ নিয়ে। বুঝতে পেরেছ? একদম সহজভাবে। যে এবার আচরণবাদী তাত্ত্বিক যদি 4 জন প্রবক্তার নাম বলতে বলে, তাহলে কি বৌদ্ধিক ধর্মবিদাকে? চার্লস মেরিয়াম, ডেভিড ইস্টন, ডেভিড ট্রুম্যান, রবার্ট ডাল। ঠিক আছে, এরা হচ্ছে কি আচরণবাদের প্রবক্তা। তোমাদের আসতে পারে 4 জন প্রবক্তার নাম। বুঝতে পেরেছো কি বললাম? এবার নোটসটা দেখো যে কীরকমভাবে করা হয়েছে। এই একই কথা। ডেভিড ইস্টন 8টা বৈশিষ্ট্য দিয়েছে আচরণবাদের। কটা বৈশিষ্ট্য দিয়েছে? 8টা। এই 8টা বৈশিষ্ট্য লিখলে নাম্বার পাওয়া যায় বেশি। বুঝতে পেরেছো কি বললাম? আর আমরা যখন 8টা বৈশিষ্ট্য পড়বো তখন কি জানবো? যে ওরা রাষ্ট্রবিজ্ঞানকে কী চেয়েছে? আচরণবাদীরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান ভিত্তিক করতে চেয়েছে। আর বিজ্ঞান ভিত্তিক করার জন্য কী কী লাগবে সেইগুলো বৈশিষ্ট্যের মধ্যে আছে, আমরা দেখব। তাহলে প্রথমে দেখে নিই কী আছে। কি বলছে? যে আচরণবাদ তাহলে অ্যাকচুয়ালি কি? দেখো, প্রথমেই লেখার আগে প্রথমে কি করতে হবে? দেখো, প্রথমে একটা ইংলিশ কোটেশন, হিস্টোরিক্যালি স্পিকিং, মানে ঐতিহাসিকভাবে বলা যায়, দ্য বিহেভিয়ারাল অ্যাপ্রোচ ওয়াজ এ প্রোটেস্ট মুভমেন্ট উইদিন পলিটিক্যাল সায়েন্স। একটা প্রোটেস্ট মুভমেন্ট হিসাবে এসেছিল। কার প্রোটেস্ট মুভমেন্ট? সাবেকি ট্র্যাডিশনাল দৃষ্টিভঙ্গির যে প্রোটেস্ট, বিরোধিতা এসেছিল কে? আচরণবাদী। যে আমরা কি করব? আচরণবাদকে কি করতে চাইছি? মূল্যবোধ ফ্রি, মানে মূল্যবোধ থাকবে না, ভ্যালু ফ্রি। বুঝতে পেরেছ? কি করব? বৈজ্ঞানিক ভিত্তিতে আলোচনা করব। এবার দেখো, আচরণবাদ হলো রাষ্ট্রবিজ্ঞানের এমন একটি আধুনিক পদ্ধতি যা শুধুমাত্র কাল্পনিক আদর্শ বা মূল্যবোধের উপর নির্ভর না করে। এই 3টে জিনিস কে নির্ভর করে? সাবেকি কিসের? কাল্পনিক আদর্শ, মূল্যবোধের উপর নির্ভর করে। ওর বিরুদ্ধে মানুষের বাস্তব রাজনৈতিক আচরণকে বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করে। তাহলে আচরণবাদ কি করে? মানুষের বাস্তব যে রাজনৈতিক আদর্শ বা রাজনৈতিক আচরণ, সেগুলোকে কি করে? বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করে। অসুবিধা আছে? তাহলে আচরণবাদ মুখস্থ হয়ে যাবে, এখানেই মুখস্থ হয়ে যাবে নোটসটা। তারপরে তো আমি নোটস দেখাবো, শেষ অবধি থাকলে নোটস, এরপরেও ভালো একটা নোটস তৈরি করে দেওয়া হয়েছে, পুরো প্রিন্টেড নোটস। ঠিক আছে, যে খুব ভালো করে 10-এ 8 পর্যন্ত নাম্বার পেতে পারবে। ঠিক আছে, দেখো তাহলে আচরণবাদ কাকে বলে? অসুবিধা আছে? উদাহরণ দেখো, উদাহরণ দিয়ে দিয়েছি নোটসের মধ্যে। উদাহরণ কি? ভোটিং বিহেভিয়ার। মানুষ কেন একটি নির্দিষ্ট দলকে ভোট দেবে এটি বুঝতে হিন্দু, মুসলিম, নারী, পুরুষ, ভোটের পরিসংখ্যান বিশ্লেষণ করাই হলো আচরণবাদ। তাহলে আচরণবাদ কি করে? এই যে পরিসংখ্যান, একটা তথ্য, ফ্যাক্ট, এগুলোকে কি করে? বিশ্লেষণ করে। বুঝতে পেরেছো কি বললাম? এরপরে দেখো, এরপরে আসছি, এটা সূচনা হয়ে গেল, ভূমিকাতে লেখা যেতেই পারে। এরপরে কি হবে দেখো, এবার ডেভিড ইস্টনের 8টা বৈশিষ্ট্য। ডেভিড ইস্টনে কি করব? 8টা বৈশিষ্ট্য। আচরণবাদ সম্পর্কে ডেভিড ইস্টন কি দিয়েছে? 8টা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কি? নিয়মাভিকতা। প্রথম কি দরকার? সায়েন্সে কি দরকার? নিয়মাভিকতা, রেগুলারিটিস। দেখো, মানুষের রাজনৈতিক আচরণের মধ্যে কিছু সাধারণ মিল বা নিয়ম থাকে যা দিয়ে ভবিষ্যৎবাণী করা যায়। আর সেই জন্য কি? ভোটের আগে প্রতিশ্রুতি দিলে মানুষ ভোট দেয়। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে, তারপরে কি আমাদের দিদি তো প্রতিশ্রুতি দিয়েছিল, করেওছে, যাই হোক, যুব ভাতা, এই যে বেকার ভাতা দেওয়া হচ্ছে। তো ভোটটা এবার যদি ভোটের পরে না দেয় তাহলে কি হয়ে যাবে? তাহলে পরের 5 বছর পরে আর
দিদিকে কেউ ভোট দেবে না। বুঝতে পারছিস কি বললাম? যে কোনো পলিটিক্যাল, বিহারে নরেন্দ্র মোদী ঘোষণা করেছে বা অন্য কোথাও অন্য পলিটিক্যাল পার্টি ঘোষণা করছে, এই যে এগুলো ভোটের আগে কোনো প্রতিশ্রুতি দেওয়া, প্রতিশ্রুতি, হ্যাঁ, তাহলে ভোটের আগে প্রতিশ্রুতি দিলে মানুষ ভোট দেয়, এটা কি আছে, একটা নিয়ম, একটা রেগুলারিটিস মেনটেন করতে হবে, ঠিক আছে। এইবারে দেখো যাচাই বা সত্যতা প্রমাণ, ভেরিফিকেশন কি করব, তাহলে সায়েন্সে কি করি আমরা, বিজ্ঞানে সবসময় তো একটা নিয়মের মধ্যে চলে, তারপরে আমরা কি করি, তাকে যাচাই করি সেটা আদৌ সত্য কি না, তাই না? সংগৃহীত তথ্যগুলোকে বাস্তবে বৈজ্ঞানিক উপায়ে যাচাই করে নিতে হবে। তাহলে প্রথম পয়েন্ট কি, নিয়ম মাফিকতা। তারপরে কি করব, যাচাই বা সত্যতা, ঠিক আছে, সত্যতা প্রমাণ এটা দেখতে হবে। উদাহরণ কি, এক্সিট পোল। এক্সিট পোল দেখলেই বুঝে যাবে ভোটের ফল কী হয়েছে, ভোটের ফল কী হয়েছে, এক্সিট পোল সামনেই আসবে, আমরা বুঝতেও পারবো। তারপরে দেখো কলা কৌশল, টেকনিকটা বিশাল বলো, বিজ্ঞানে কি টেকনিকটা বিরাট কিছু দেখে। তথ্য সংগ্রহ ও ব্যাখ্যার জন্য উন্নত বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করতে হবে। উন্নত বৈজ্ঞানিক পদ্ধতি আমাদের কি করা হয়, দেখো বিভিন্ন সার্ভে করা হয়, এই যে এবিপি আনন্দ সার্ভে করবে, এ জিতে গেছে, ও জিতে গেছে, এরকম একটা ব্যাপার। ইন্টারভিউ বা প্রশ্নপত্র তৈরি করতে হবে, ঠিক আছে। এগুলো কি করে, বিভিন্ন টেকনিক আমাদের ইউজ করতে হবে, বুঝতে পেরেছো? সেগুলো কিসের ভিত্তিতে হবে, পরিসংখ্যানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে, পরিসংখ্যানের ভিত্তিতে। তাহলে তিনটে কি কি হলো, নিয়ম মাফিকতা, তারপরে সত্যতা যাচাই, 3 কলা কৌশল, মনে থাকবে। 4 নম্বর কি, পরিমাপ বা সংখ্যায়ন, একদম কোয়ান্টিফিকেশন খুব দরকার। পরিসংখ্যানের জন্য আমাদের কি সংখ্যায়ন তো দরকারি, স্ট্যাটিস্টিক্স এগুলো তো দরকারি। কটা হলো, কি হলো, কতজন ভোট দিল না, কত পার্সেন্টেজ পেলো, এই সব ব্যাপারগুলো আমাদের দরকার। এই যে 60% যুব সমাজ কর্মসংস্থান চায়, এই ডেটা ব্যবহার করা। 60% যুব সমাজ কী চায়, কর্মসংস্থান, আর সেখানে আমরা কি পেলাম, বেকার ভাতা। বুঝতে পেরেছো কি বললাম? যাই হোক, তো পরিমাপ আর সংখ্যায়ন এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে 4টে হয়ে গেল। ডেভিড স্টোনের কটা বৈশিষ্ট্য আছে, 8টা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে কটা করলাম, 4টে। কি কি, 1 নিয়ম মাফিকতা, 2 সত্যতা যাচাই, 3 কি করা, কলা কৌশল, 4 কি পরিমাপ বা সংখ্যায়ন। আবার বল, 1 নিয়ম মাফিকতা, 2 সত্যতা যাচাই, 3 কলা কৌশল, 4 পরিমাপ বা সংখ্যায়ন, ঠিক আছে। অসুবিধা আছে তাহলে, পারা যাবে? তাহলে ডেভিড স্টোনের আর 4টে বৈশিষ্ট্য দেখো। প্রথম কি, 5 নম্বর কি, মূল্যবান নিরপেক্ষতা, ভ্যালু ফ্রি, একদম জানা। কি বললাম, সাবেকি দৃষ্টিভঙ্গি কী নিয়ে চলেছে, মূল্যবোধ, ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিত। কিন্তু আচরণবাদীরা কি চায়, মূল্যবান নিরপেক্ষতা। এটা 2 মার্কসের কোশ্চেনও আছে। মূল্যবান নিরপেক্ষতা বলতে কি বোঝো, গবেষক নিজের পছন্দ অপছন্দ, ভালো মন্দ বা আবেগ সরিয়ে রেখে নিরপেক্ষভাবে গবেষণা করতে হবে। গবেষক যে গবেষণা করছে, সায়েন্টিস্ট, সে কি করে, সে আবেগ দিলে হবে? ডাক্তার যখন কারুর অপারেশন করবে, সে যদি আবেগ প্রণীত হয়ে যায়, তাহলে গিয়ে কী হবে, তাহলে রুগীর ক্ষতি হয়ে যাবে, হাত কাঁপবে, অপারেশন করতে পারবে না। বুঝতে পেরেছো? সেই জন্য দেখবে ডাক্তাররা কী করে না, নিজের লোকদের অপারেশন করতে চায় না। যত বড়ই ডাক্তার হোক, নিজের কেউ আত্মীয় স্বজন হলে অপারেশন করতে চায় না। তার কি হয়ে যাবে, হাত কেঁপে যাবে, যদি ভুল হয়ে যায়। বুঝতে পেরেছো কি বললাম? সেই জন্য ইমোশনকে কী করতে হবে, কন্ট্রোল করতে হবে। ইমোশন বলে কিছু থাকবে না। তাহলে গবেষক নিজের পছন্দ অপছন্দ, ভালো মন্দ বা আবেগ সরিয়ে রেখে নিরপেক্ষভাবে গবেষণা করতে হবে। তাহলে উদাহরণ, গবেষকের নিজস্ব রাজনৈতিক মতাদর্শ গবেষণায় প্রভাব ফেলবে না। তাহলে তোকে যদি সার্ভে করতে দেয়, তুই যদি ভাবিস যে না আমি টিএমসির সমর্থক, তাহলে তো তুই দিদির সাপোর্টে না 70-80% হয়ে গেছে ভোট, বা তুই নরেন্দ্র মোদী সাপোর্টার, বিজেপি সাপোর্টার, তাহলে কি হয়ে যাবে, যদি তোর মধ্যে ওই ভাবটা থাকে আর তুই সার্ভে করতে গেলি, তাহলে তোর বেশি পার্সেন্টেজ কার ওপর যাবে, ওইদিকে চলে যাবে। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে ওই সব ভাবনা থাকলে হবে না। কীটাকে দূরে সরাতে হবে, মূল্যবান নিরপেক্ষ। তাহলে 5টা বৈশিষ্ট্য আবার প্রথম থেকে আবার বলো। 1 মনে আছে, নিয়ম মাফিকতা, 2 সত্যতা যাচাই, 3 কলা কৌশল, 4 পরিমাপ বা সংখ্যায়ন, হয়ে গেল। 5 কি, মূল্যবান নিরপেক্ষ, একদম এখানেই মুখস্থ হয়ে যাবে, নোটস এখানেই মুখস্থ হবে। আচ্ছা, তারপরে কি, সুশৃঙ্খল মানে সিস্টেমেটিজেশন, ঠিক আছে। এরকম সিস্টেমেটিকরণ মানে সিস্টেমেটিক ব্যাপারটা ওয়েতে চলবে। একটা সুশৃঙ্খল পদ্ধতিতে। সুশৃঙ্খলকরণ বলতে কি বলছে, যে প্রত্যেকটা গবেষণা করতে গেলে আমাদের কি করতে হবে, একটা সিস্টেমেটিক ওয়েতে চলতে হবে। কিসে চলতে হবে, একটা সিস্টেমেটিক।
তা এটা কি বলছে, শৃঙ্খলভাবে চলতে হবে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে কি বলছে, গবেষণা এবং তত্ত্বের মধ্যে একটি সুশৃঙ্খল সম্পর্ক থাকতে হবে। তার তত্ত্ব আর গবেষণা এই দুটোর মধ্যে কি থাকতে হবে, একটা সুশৃঙ্খল একটা সম্পর্ক থাকতে হবে। তাহলে এলোমেলো ডেটা নয়, সাজানো রিপোর্ট চাই। এলোমেলো ডেটা নয়, সাজানো রিপোর্ট। আবার এসো, তাহলে ছটা হয়ে গেল, ছটা হয়ে গেল তো? ছটা মনে রাখতে পারবি তো? ছটা আবার বল। এক, নিয়মাফিকতা। দুই, সত্যতা যাচাই। তিন, কলা কৌশল। চার, হ্যাঁ, পরিমাপ বা সংখ্যান। পাঁচ, মূল্যমান নিরপেক্ষ, মূল্যমান নিরপেক্ষ। ছয়, সুশৃঙ্খলকরণ। হয়ে গেল। সাত নম্বর, সাত নম্বর হচ্ছে বিশুদ্ধ বিজ্ঞান, পিওর সায়েন্স। রাষ্ট্রবিজ্ঞানকে পদার্থবিদ্যায় কি করতে চাইছে, রসায়নের মতো একটি কি করতে চাইছে, বিশুদ্ধ বিজ্ঞান হিসেবে গড়ে তুলতে চাইছে। আচরণবাদীরা তাই তো চাইছে, প্রথমেই বলেছি বিশুদ্ধ বিজ্ঞান হিসেবে গড়ে তুলতে চাইছে। ঠিক আছে, উদাহরণ কি, লজিক নয়, প্রমাণের উপর ভিত্তি করা। কোনো লজিক দরকার নেই, তর্ক করেই যাবে। দেখবি আমাদের এখন যা, চায়ের দোকানে যা, ক্লাবে যা, যেখানেই যা, সেখানে তর্ক চলছে। না না, এ জিতবে, এর চোখে বিজেপি জিতে গেছে, এ বলছে না না টিএমসি জিতে গেছে। আবার কেউ কেউ বলবে সিপিএম, সিপিএমকে বলছে না এখন। যাই হোক, দুটোই পার্টি দেখা যাচ্ছে। তো কেউ বলবে বিজেপি জিতে গেছে, কেউ বলবে টিএমসি জিতে গেছে। তারা জিতিয়ে দিয়েছে নিজেদের মতো করে। বুঝতে পেরেছিস? এটা লজিক। আর লজিক বিভিন্ন লজিক দিচ্ছে, কিচ্ছু করার নেই, তুই সেই লজিক কাটতেই পারবি না। তাহলে সে এই লজিক দিয়ে লাভ নেই, কি দিতে হবে, প্রমাণ। আমায় কি চাই, প্রমাণ। তাহলে বিজ্ঞান কি দেখে, বিশুদ্ধ বিজ্ঞান করতে গেলে কি দেখবে, প্রমাণ দেখবে। আচ্ছা, তাহলে হয়ে গেল সাতটা, অসুবিধা আছে? সাতটা পারবি বিশুদ্ধ বিজ্ঞান। আবার সাতটা বল। এক, নিয়ম মাফিকতা। দুই, সত্যতা যাচাই। তিন, কলা কৌশল। চার, পরিমাপ বা সংখ্যায়ন। পাঁচ, মূল্যমান নিরপেক্ষ। ছয়, সুশৃঙ্খলকরণ। সাত, বিশুদ্ধ বিজ্ঞান। এই তো হয়ে যাবে, সাবাস। আচ্ছা, সঙ্গতি। আট হচ্ছে কি, সঙ্গতি সাধন। এটাই শেষ। ইন্টিগ্রেশন কি, রাষ্ট্রবিজ্ঞানের সাথে অন্যান্য সমাজবিজ্ঞানের, সমাজবিদ্যা বা মনোবিদ্যা যুক্ত করে পড়া। রাষ্ট্রবিজ্ঞানকে শুধু রাষ্ট্রবিজ্ঞান পড়বো না, তার সাথে সমাজবিদ্যা যোগ দিতে হবে। মানে অন্যান্য বিষয়ের একটা কি করতে হবে, যোগ, মেলবন্ধন। বুঝতে পেরেছো কি বললাম? শুধু রাষ্ট্রবিজ্ঞান জানলি তাহলে হবে না। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? সব দিকটাই জানতে হবে। তাই কি বলছে, সংহতি সাধন বা সমন্বয়করণ অ্যাকচুয়ালি। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে তাহলে? সংগতি সাধন। তাহলে আটটা হয়ে গেল। ডেভিড স্টোন আটটা সংজ্ঞা হলেই আচরণমাত্রা দু পাতা লিখে দিয়ে চলে আসবি। তাহলে কি, ডেভিড স্টোনের প্রথম, ডেভিড স্টোনের এক নম্বর কি বলেছে, নিয়ম মাফিকতা। দুই, সত্যতা যাচাই। তিন, কলা কৌশল। চার, পরিমাপ বা সংখ্যায়ন। পাঁচ, হ্যাঁ, মূল্যমান নিরপেক্ষ। ছয়, সুশৃঙ্খলকরণ। সাত, বিশুদ্ধ বিজ্ঞান। আট, সংগতি সাধন। একদম ভেরি গুড। তাহলে এইটা হয়ে গেল আমার আটটা বৈশিষ্ট্য। তাহলে প্রথমে কি লিখবো, প্রথমে হচ্ছে, প্রথমে দেখো, প্রথমে আমরা সূচনা লিখব। সূচনাতে কি দেবো, একটা কোটেশন রবার্ট ডালের। রবার্ট ডাল কি বলেছে, হিস্টোরিক্যালি স্পিকিং দ্য বিহেভিয়ারাল অ্যাপ্রোচ ওয়াজ এ প্রোটেস্ট মুভমেন্ট উইদিন পলিটিক্যাল সায়েন্স। ঠিক আছে, কোটেশন দিয়ে শুরু করলাম, সূচনা দিলাম, বাস্তব এক্সাম্পল উদাহরণ দিলে, তারপরেই কি করবে, আটটা বৈশিষ্ট্য। আটটা বৈশিষ্ট্য কি, নিয়ম মাফিকতা, যাচাই, সত্যতা যাচাই, কলা কৌশল, পরিমাপ বা সংখ্যায়ন। আর কি আছে, পরিমাপ বা সংখ্যায়ন। তারপরে হচ্ছে কি, মূল্যমান নিরপেক্ষতা, সুশৃঙ্খলকরণ, বিশুদ্ধ বিজ্ঞান, সংগতি সাধন। হয়ে গেল আটটা পয়েন্ট। আটটা পয়েন্টের পরে এরপর আমরা কি যাব, সীমাবদ্ধতা। এরপরে কি যাব, সীমাবদ্ধতা। এবার বলো সীমাবদ্ধতা কি হতে পারে। দেখো, বলছে মূল্যবোধকে অবহেলা করেছে। আমরা রাজনীতির আলোচনা করছি, সেখানে যদি মূল্যবোধ নাই থাকে তাহলে কি করে আলোচনা হবে? বুঝতে পেরেছ? সবার ন্যায় অন্যায় ভালো মন্দ এগুলো তো থাকতেই হবে। যে এই না, এই পার্টিটা আমাদের সাথে এই করেছে, এ এ একদম এর সময়, এই সরকারের সময় খুব বাজে কাজ হয়েছে, চারিদিকে দুষ্কৃতি, চারিদিকে অন্যায় অত্যাচার, চারিদিকে লুটপাট চলছে, এইসব হচ্ছে, তাই না? তাহলে এই ব্যাপারটা যখন হবে তখনই কি হচ্ছে, মূল্যবোধ তো থাকবেই। তাহলে মূল্যবোধকে গুরুত্ব দিতেই হবে। তাহলে বলছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা করছি অথচ মূল্যবোধ থাকবে না, তাহলে হয়? তাহলে কি করলাম, সমালোচনা করলাম আমরা। সমালোচনা কি, মূল্যবোধকে অবহেলা। মূল্যবোধকে অবহেলা কারা করেছে, আচরণবাদীরা। কারা করেছে, আচরণবাদীরা। তাই আমরা সমালোচনা করছি, অসুবিধা আছে? মূল্যবোধকে অবহেলা পারবি? কি বলেছে, শুধু ডেটার ওপর জোর দেওয়ায় মানুষের নৈতিকতা, উচিত অনুচিত বাদ পড়েছে। পারবি? হয়ে যাচ্ছে। তারপরে কি বলছে, বাস্তব রাজনীতি থেকে দূরে, বাস্তব থেকে ওরা ফ্যাক্ট নিয়ে আলোচনা করছে, কিন্তু ওই যে সবার সাথে যে কথা বলতে হবে এইসব কথা বলছে না। ফ্যাক্ট, 60% যুব সমাজ আছে, 20% মহিলা সমাজ আছে, 10% এই শিশু আছে, এই ফ্যাক্ট। তাহলে বাস্তব কী করছে, বাস্তব রাজনীতি থেকে দূরে।
আর অতিরিক্ত বিজ্ঞান নির্ভর, অতিরিক্ত বিজ্ঞান নির্ভর, কি মানুষকে মেশিনের মতো ডেটা দিয়ে বিচার করা সম্ভব নয়। তাহলে তিনটে হবে, তিনটে পারা যাবে, বুঝতে পেরেছো কি বললাম? তাহলে সীমাবদ্ধতা পরে এবার আমরা উপসংহার। পরিশেষে বলা যায় আচরণবাদ কিছু ত্রুটি থাকা সত্ত্বেও রাষ্ট্রবিজ্ঞান এমন এক যুগান্তকারী বিপ্লব এনেছিল, এটি রাষ্ট্রবিজ্ঞানকে দর্শন শাখা থেকে বের করে বাস্তবমুখী এবং বিজ্ঞানসম্মত করে তুলেছে, যা আজকের আধুনিক গবেষণার মূল ভিত্তি। হয়ে গেল? অসুবিধা আছে তাহলে? আচরণবাদ নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু আচরণবাদে মেন সমস্যা কী দেখা গেল? মূল্যবোধকে কী করেছে? মূল্যবোধ ফ্রি, মানে মূল্যবোধ থাকবে না, তাই তো? তাহলে এটা থেকে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে দেখা গেল আচরণবাদের সমস্যা। রাষ্ট্রবিজ্ঞানে কী দেখা গেল? আচরণবাদে সমস্যা দেখা দিল। দিয়ে 2nd ওয়ার্ল্ড ওয়ারের পরেই আচরণবাদ তো ফুলে ফেপে উঠেছিল, ঠিক আছে, সবাই আচরণবাদটাকে নিয়ে বিশাল আলোচনা করেছিল। ঠিক 1969 এলো, 1969 দ্য পলিটিক্যাল সিস্টেম, ডেভিড ইস্টন একটা বই লেখে দ্য পলিটিক্যাল সিস্টেম, ওই গ্রন্থে বলছে যে আচরণবাদের সাথে কী করতে হবে? মূল্যবোধকে অ্যাড করো, আচরণবাদের সাথে কী করো? মূল্যবোধকে যুক্ত করো। তাহলে ভ্যালু ফ্রি হলে হবে না, মূল্যবোধকে কী করতে হবে? যুক্ত হবে। তখনই 1969 পরে কি এলো? উত্তর আচরণবাদ। কী এলো? উত্তর আচরণবাদ, পোস্ট বিহেভিয়ারালিজম। ভালো করে তোমরা দেখো সিলেবাসটা খুলে একবার, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে বিহেভিয়ারালিজম, এতক্ষণ বললাম 1900 সালের পর থেকে শুরু হলো, কিন্তু 1925-এর পর, 1945-এর পর, 2nd ওয়ার্ল্ড ওয়ারের পর একদম এটা রাইজ করে যায়, বুঝতে পেরেছো? তারপরেই দেখা গেল যে এতে প্রবলেম, এতে সমস্যা দেখা দিচ্ছে, যে রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় কী করতে হবে? মূল্যবোধকে যুক্ত করতে হবে। তখন ডেভিড ইস্টন এসে কী করলো? 1969 সালে ডেভিড ইস্টন উত্তর আচরণবাদ নিয়ে এলো। কী নিয়ে এলো? পোস্ট বিহেভিয়ারালিজম, বুঝতে পেরেছো? তাকে আমরা কি বলছি? উত্তর আচরণবাদ। তাহলে এটাও ভেরি ভেরি 5 নম্বরের জন্য, এটা 10 নম্বরে একটা কোশ্চেন হয়ে গেল। এরপর আমরা কি করব? উত্তর আচরণবাদ। দেখো উত্তর আচরণবাদের বৈশিষ্ট্য লিখব। উত্তর আচরণবাদ কি? ফ্যাক্ট, এই দেখো তথ্যর সাথে কী থাকতে হবে? মূল্যবোধ। তথ্যর সাথে কী থাকতে হবে? মূল্যবোধ। বোঝা যাচ্ছে? একদম ক্লিয়ার হয়ে যাবে। পোস্ট বিহেভিয়ারালিজম, ঠিক আছে। কি বলছে? আচরণবাদের ত্রুটিগুলো। আচরণবাদে কী ত্রুটি? মূল্যবোধ নেই। আচ্ছা, ত্রুটি সংশোধন করতে ডেভিড ইস্টন 1969 সালে উত্তর আচরণবাদের সূচনা করে। এর মূল মন্ত্র হলো প্রাসঙ্গিকতা আর কর্ম। 2 নম্বরে কোশ্চেন আসবে। উত্তর আচরণবাদের মূল বক্তব্য কি? যে প্রাসঙ্গিকতা আর হচ্ছে কর্ম, অ্যাকশন করতে হবে, ঠিক আছে, রিলেভেন্স যে কোনো টপিকের ওপর, ঠিক আছে, আর সেখানে কিন্তু কর্ম করতে হবে। এবার প্রাসঙ্গিক গবেষণা, প্রথম বৈশিষ্ট্য কি? প্রাসঙ্গিক গবেষণা। বলছে গবেষণা এমন হতে হবে যা সমাজের বাস্তব সমস্যার সমাধান করে, গবেষণাটা এরকমই হতে হবে। আচ্ছা, মূল্যবোধ স্বীকৃতি, এটা তো একদম মাস্ট। মূল্যবোধকে কী করেছে? স্বীকৃতি দিয়েছে উত্তর আচরণবাদ। বিজ্ঞানের পাশাপাশি মানুষের মূল্যবোধ, নৈতিকতা, উচিত অনুচিতকে গুরুত্ব দিতে হবে। হয়ে গেল। 3 নম্বর কী করেছে? পরিবর্তনের ওপর জোর। অবশ্যই আজকের দুনিয়া কী করতে হবে? পরিবর্তন। সবসময় চায় কি? পরিবর্তন, বুঝতে পেরেছ? স্থিতাবস্থা নয়। কী করতে হবে? সমাজের উন্নতির জন্য পরিবর্তন দরকার। অসুবিধা আছে? তারপরে বুদ্ধিজীবীদের দায়িত্ব। সমাজে শুধু দর্শক হয় না, এই সমাজে শুধু দর্শক হয়ে না থেকে, সমাজে শুধু দর্শক হয়ে না থেকে বিজ্ঞানীদের সমাজ সংস্কারে অংশ নিতে হবে, বুঝতে পেরেছ? সমাজে যারা আমরা ভাবি সমাজে একটা কারুর সাথে কোনো ক্ষতি হয়ে গেল, কোনো একটা মেয়ের সাথে কোনো অঘটন ঘটে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে? সবাই মিলে যদি প্রোটেস্ট না করে, যারা বুদ্ধিজীবী, যারা কথা বলতে পারে, তারাই যদি সামনে এসে কথা না বলে, তাহলে কারা বলবে? বুঝতে পেরেছো কি বললাম? শুধু পার্টি মানে কোনো দল তারাই বলবে এটা নয়। সমাজে যারা আরও বৈজ্ঞানিক আছে, যারা বুদ্ধিজীবী সম্প্রদায়, যারা পিএইচডি করে বসে রয়েছে, তাদের তো একটা মতামত দরকার। যারা শিল্পের দিক থেকে এগিয়ে গেছে, বুঝতে পেরেছো কি বললাম? তাহলে কি বলছে? বুদ্ধিজীবীদের দায়িত্ব। আর কর্মমুখী বিজ্ঞান কী করতে হবে? জ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। জ্ঞানকে কী করতে হবে? মানুষের কল্যাণের কাজে লাগাতে হবে, বুঝতে পেরেছো? উত্তর আচরণবাদ। তাহলে উত্তর আচরণবাদ 5টা বৈশিষ্ট্য লিখলে 5 নম্বর পাওয়া যাবে। সূচনা লিখলাম, 5টা বৈশিষ্ট্য। এরপরে ভালো আরও নোটস আছে, একটু বড় করে লেখা আছে, চাপ নেই। শুধু এটাই নয়, এটা তো মুখস্থর জন্য, পরীক্ষার টাইমে একবার দেখবে মুখস্থ হয়ে যাবে। এটা রোড ম্যাপ। এরপরে যেটা দেখাবো শেষে, সেটা কি? সেটা ফুল নোটস আকারে পুরো দেওয়া আছে, ঠিক আছে? এটা রোড ম্যাপ তৈরি করেছি। আচ্ছা, তাহলে গিয়ে বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? তাহলে অসুবিধা নেই। তাহলে 2টো কোশ্চেন হয়ে গেল। একটা কি? আচরণবাদ। আচরণবাদের প্রবক্তা কারা? চার্লস মেরিয়াম, বৌদ্ধিক ধর্মবিদা চার্লস মেরিয়াম, রবার্ট ডাল, ডেভিড ইস্টন, তারপরে ডেভিড ট্রুম্যান। অসুবিধা আছে? ইউলাও, এরা। অসুবিধা আছে? তারপরে এবারে উত্তর আচরণবাদ। উত্তর আচরণবাদ কে নিয়ে এলো? 1969 সালে ডেভিড ইস্টন। কে নিয়ে এলো? কি? উত্তর আচরণবাদকে কী করলো? মূল্যবোধকে কী করলো? যুক্ত করলো। অসুবিধা আছে? অসুবিধা নেই তো?
তারপরে এরপরে কোশ্চেন আসতে পারে, এই দুটো মেন ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিলাম, এই দুটো মেন ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে কি আছে, সাবেকীয় আচরণবাদী দৃষ্টিভঙ্গির পার্থক্য, একদম ইজি। সাবেকি কী করেছে, মূল্যবোধ, আর আচরণবাদী মূল্যবোধ ফ্রি, ভ্যালু ফ্রি, বোঝা যাচ্ছে? নিজেরাই পার্থক্য করতে পারি। প্রথম পার্থক্য দেখ, সাবেকি ও আচরণবাদী দৃষ্টিভঙ্গির পার্থক্য। বিষয় কি, সাবেকি দৃষ্টিভঙ্গি আগের দিন আমরা করেছি, ঠিক আছে, আচরণবাদী আজকে করছি। নেচার, প্রকৃতি কীরকম, এটি মূলত বর্ণনামূলক আর কাল্পনিক। সেই বলেছিলাম সাবেকি দেখতে গেলেই বুঝতে পারবি যে কাল্পনিক। আদর্শ রাষ্ট্রের কথা বলেছে কে, প্লেটো। ওরা কল্পনা করেছে, কল্পনার উপর বেশি জোর দিয়েছে, বর্ণনা করেছে, তাই না? কিন্তু এটা কীরকম, বিশ্লেষণমূলক, বিজ্ঞানসম্মত। বিশ্লেষণমূলক বা বিজ্ঞানসম্মত, আজকে আমরা তো এটাই করতে চাইছি, বিজ্ঞানসম্মত। তারপরে মেথড, পদ্ধতি কি, এই ইতিহাসের ওপর নির্ভর করে, দর্শন আইনের ওপর নির্ভরশীল, হয়ে গেল সাবেকি। কিন্তু আচরণবাদীরা কিসের ওপর, পরিসংখ্যান, পরিমাপ, বৈজ্ঞানিক পদ্ধতির ওপর নির্ভরশীল। পারা যাবে, মুখস্থ এখানেই হয়ে যাবে, ক্লিয়ার হচ্ছে? তারপরে দেখো, কেন্দ্রবিন্দু কি, রাষ্ট্র, সরকার, প্রতিষ্ঠানের ওপর গুরুত্ব, বলেছিলাম না অ্যারিস্টটল, রাষ্ট্র, ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল, তাই না? দ্য স্টেট ইজ প্রায়োর টু দ্য ইন্ডিভিজুয়াল, এগুলো কে বলেছে? রাষ্ট্রকে বেশি গুরুত্ব দিয়েছে। রাষ্ট্র হচ্ছে ব্যক্তির পূর্ববর্তী, যে মানুষ রাষ্ট্রে বসবাস করে না সে হয় পশু নয় দেবতা, এগুলো কে বলেছে? অ্যারিস্টটল। তাহলে অ্যারিস্টটল রাষ্ট্রের ওপর গুরুত্ব দিয়েছে। তাহলে রাষ্ট্র, এইসব প্রতিষ্ঠান, রাষ্ট্র, সরকার, প্রতিষ্ঠানের উপর জোর দেয় কারা? সাবেকি দৃষ্টিভঙ্গির প্রবক্তারা। এইবারে মানুষের রাজনৈতিক আচার আচরণের ওপর জোর দেয় কারা? আচরণবাদীরা। আচরণবাদীরা কী করে? মানুষের রাজনৈতিক আচার আচরণের ওপর জোর দেয়। পুরো সংজ্ঞা থেকেই পেরে যাবে। তারপরে ভ্যালু, মূল্যবোধ, এটি মূল্যবোধ ভিত্তিক, উচিত অনুচিত নিয়ে ভাবে, কিন্তু এটা ভ্যালু ফ্রি। এটি মূল্যমান নিরপেক্ষ, এটা টু মার্কসের কোশ্চেন আসবে। মূল্যমান নিরপেক্ষ মানে বুঝেই গেছিস, অসুবিধা আছে? আচ্ছা, তারপরে কি, অ্যাপ্রোচ, দৃষ্টিভঙ্গি, এটি অবরোহী পদ্ধতি আর এটি আরোহী পদ্ধতি। অবরোহ পদ্ধতি এটি, আর এটি হচ্ছে আরোহী পদ্ধতি। অবরোহী পদ্ধতি কি, অবরোহী পদ্ধতি আগে এক্সাম্পল দিয়ে তারপরে কোথায় যায়, তারপরে একটা ফ্যাক্ট আছে, একটা মেন তত্ত্বতে এলো। আর আরোহী পদ্ধতি কি, আগেই একটা ফ্যাক্ট বলে দেবে যেটা, তারপর ওটা নিয়ে রিসার্চ শুরু করবে, আগেই হয়ে গেছে। ধর অবরোহ পদ্ধতি কি, ডিডাকটিভ থিওরি। এটা কি, এটা দেখ, এটা হচ্ছে ধর কাউকে মশা কামড়েছে, একে অ্যানোফিলিক্স মশা কামড়েছে, ঠিক আছে। আমি বলছি ধর একে কামড়েছে দেখলাম, ওকে কামড়েছে দেখলাম, একে কামড়েছে দেখলাম, যে সবারই কী হয়েছে, ডেঙ্গু হয়েছে। তাহলে আমি একটা কি ফ্যাক্ট করলাম যে এই মশা কামড়ানোর জন্যই কী হচ্ছে, ডেঙ্গু হচ্ছে বা ম্যালেরিয়া হচ্ছে, তাই না? এরকম একটা ব্যাপার যে ডেঙ্গু ম্যালেরিয়া এই মশা কামড়ালে হচ্ছে। এইবারে এইটা একটা কি কনক্লুশন পরে আনলাম, কিন্তু আগে যখন আরোহী পদ্ধতি হবে, আগে বলবে যে হ্যাঁ ডেঙ্গু ম্যালেরিয়া হচ্ছে, কারণ নির্ণয় করতে হবে। এইবার কারণটা সবে এর হয়েছে, সেই জন্য কারণ একটা করলো, মানে আগে একটা হাইপোথিসিস ভেবে নিতে হবে। বুঝতে পেরেছো কি বললাম? কি এটা এক্সাম্পল থেকে সিদ্ধান্তের দিকে যায়, আর ওটা সিদ্ধান্ত দিয়ে এক্সাম্পল দিয়ে দিয়ে সেটাকে প্রমাণ করে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে ইন্ডাকটিভ আর ডিডাকটিভ এটা হচ্ছে। তাহলে অ্যাপ্রোচ, অসুবিধা আছে? অ্যাপ্রোচ নিয়ে প্রবলেম আছে? তাহলে পারা যাবে? আচ্ছা, সাবেকি আর আচরণবাদী দৃষ্টিভঙ্গির পার্থক্য। এরপরে হচ্ছে আমরা কি করব, এরপরে দেখি আর একটা কোশ্চেন খুব কম আসে, এই অবধি মেন কোশ্চেন। এরপরে যে কোশ্চেন আছে তাও দিয়ে রেখেছি, আচরণবাদ ও মার্ক্সবাদের পার্থক্য, তাও আমরা করতে পারবো। আচরণবাদ আর মার্ক্সবাদের পার্থক্য, আচরণবাদ কী করে আমরা তো জানলাম, স্থিতাবস্থা আর বৈজ্ঞানিক বিশ্লেষণ করে, কি করে, স্থিতাবস্থা। কিন্তু এরা কি চায়, শ্রেণী সংগ্রামের মাধ্যমে সমাজের আমূল পরিবর্তন আনতে। কোনো স্থিতাবস্থা চায় না, সমাজের কি চায়, আমূল পরিবর্তন। কে চায়? মার্ক্সবাদীরা। আমরা পড়েছি মার্ক্সের শ্রেণী সংগ্রামের তত্ত্ব, তাই না? বুর্জোয়া আর প্রোলেতারিয়েত, মার্ক্সবাদ আমরা আগে জেনে নিয়েছি, ক্লিয়ার, তাই আর বলছি না। তারপরে মূল ভিত্তি কি, মানুষের ব্যক্তি আচরণ ও মনস্তত্ত্ব। কিন্তু এর মূল ভিত্তি কি, অর্থনৈতিক কাঠামো আর শ্রেণীদ্বন্দ্ব। শ্রেণী কটা? দুটোই, ওই বুর্জোয়া আর প্রোলেতারিয়েত, বড়লোক আর গরিব। তাই ওদের মধ্যে কি দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের ফলে কি পরিবর্তন হচ্ছে, সমাজের পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, অসুবিধা আছে? তারপরে মূল্যবোধ, এটি মূল্যবোধ নিরপেক্ষ থাকতে চায়, এটি মূল্যবোধ নিরপেক্ষ থাকতে চায়। কিন্তু এখানে কি, এটি স্পষ্টভাবে শোষিত মানুষের পক্ষে অবস্থান। কার্ল মার্ক্স কার পক্ষে অবস্থান নেয়? যারা শোষিত হচ্ছে, যারা নিপীড়িত হচ্ছে, সর্বহারা শ্রেণী যারা, তাদের সবসময় তাদের সাপোর্টে কথা বলে কে? মার্ক্স। বুঝতে পেরেছো কি বললাম? তারপরে রাষ্ট্রের প্রকৃতি কি, রাষ্ট্রকে একটি নিরপেক্ষ ব্যবস্থা হিসাবে দেখে। আর রাষ্ট্রের প্রকৃতি এখানে কি, রাষ্ট্রকে পুঁজিপতিদের শোষণের হাতিয়ার হিসাবে দেখে। অসুবিধা আছে? তাহলে পারা যাবে এই পার্থক্য। এইবারে আসো 2 মার্কস। এরপরে এই চ্যাপ্টার থেকে
দেখি কি কি ইম্পর্টেন্ট, তাহলে 3টে 5 মার্কসের হয়ে গেল, ইম্পর্টেন্ট 2 মার্কস। আচরণবাদ কি, একদম আমরা তো পারবোই, আগেই পড়ে নিয়েছি বড় থেকেই, তাও আলাদা করে দেওয়া আছে। আচরণবাদ হলো রাষ্ট্রবিজ্ঞান চর্চার একটি আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি। এখানে কি কেবল রাষ্ট্র সরকারের কাল্পনিক আলোচনার পরিবর্তে কি করতে চাইছে, মানুষের বাস্তব রাজনৈতিক আচরণ যেমন ভোটদান প্রক্রিয়া, পরিসংখ্যান ও তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করা। আর বলার কিছু নেই, বোঝানোর কিছু নেই। ডেভিড স্টোন কে, একজন আচরণবাদী তাত্ত্বিক। ডেভিড স্টোন হলেন একজন প্রখ্যাত মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী। তাকে আচরণবাদ এবং উত্তর আচরণবাদের অন্যতম প্রধান প্রবক্তা বা জনক বলা হয়। তিনি দ্য পলিটিক্যাল সিস্টেম, আগেই বলেছি, দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থে আচরণবাদের 8টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেন। অসুবিধা আছে? আচ্ছা, সব পারবি। এরপরে যা কোশ্চেনগুলো নেওয়া হয়েছে দেখবি, ওটা বড় পড়লেই 2 মার্কস এমনিই পারবি। দেখো, মূল্যমান নিরপেক্ষতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম স্টার মার্কস। মূল্যমান নিরপেক্ষতা আছে। গবেষণার সময় গবেষক যখন তার নিজস্ব পছন্দ অপছন্দ, আবেগ, ধর্ম বা রাজনৈতিক মতাদর্শকে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখে শুধুমাত্র বাস্তব তথ্যের ফ্যাক্টের ভিত্তিতে কি করে, নিরপেক্ষভাবে সিদ্ধান্তে উপনীত হন, তখন তাকে মূল্যমান নিরপেক্ষতা বলে। অসুবিধা আছে? আচ্ছা, সংখ্যায়ন বা পরিমাপ, আমরা তো ওখানেও পড়েছি যে রাষ্ট্রবিজ্ঞানের যে কোনো তথ্য বা ডেটাকে যখন গাণিতিক পদ্ধতি, পরিসংখ্যান, গ্রাফ বা অঙ্কের মাধ্যমে নিখুঁতভাবে প্রকাশ করা হয় তাকে পরিসংখ্যান বলে। এর ফলে গবেষণার ফল নির্ভুল বা বিজ্ঞানসম্মত হয়। অসুবিধা আছে? আচ্ছা, এবার আচরণবাদী বিপ্লব, বিহেভিয়ারাল রেভলিউশন কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুরু হয়। সাবেকি ও কাল্পনিক রাষ্ট্রবিজ্ঞানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে, একদম আচরণবাদ কি, প্রতিবাদ জানিয়েছে, ওটাই তো বিপ্লব, আচরণবাদী। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞানকে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত করতে চেয়েছে, বাস্তবমুখী ও অভিজ্ঞতাবাদী করে তোলার জন্য যে ব্যাপক আন্দোলন শুরু হয়েছিল, রবার্ট ডাল তাকেই আচরণবাদী বিপ্লব বলেছে। অসুবিধা আছে? আচ্ছা, তারপর উত্তর আচরণবাদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তর আচরণবাদ কি, আচরণবাদের অতিরিক্ত বিজ্ঞান নির্ভরতা। বাস্তব সমাজ থেকে বিচ্ছিন্নভাবে প্রতিবাদে, বাস্তব সমাজ থেকে ওরা কি দূরে চলে গেছিল। ডেভিড স্টোন 1969 সালে যে নতুন সংস্কারমুখী আন্দোলনের ডাক দেন তাকে উত্তর আচরণবাদ বলে। এর মূল লক্ষ্য হলো কি, প্রাসঙ্গিকতা আর কর্ম। অসুবিধা আছে? পারা যাবে? তা 2 মার্কসের এই কটা কোশ্চেন করলেই আমরা পারবো, তাই তো? এবার আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা কাকে বলা হয়? চার্লস মেরিয়াম। কাকে 1925 সালে কি বই লেখে? নিউ অ্যাসপেক্টস অফ পলিটিক্স। ঠিক আছে? অসুবিধা আছে? আর উত্তর আচরণবাদের 2টি স্লোগান কি? ওই যে প্রাসঙ্গিকতার কর্ম, বারবার তো বলছি। হয়ে গেল 8টা কোশ্চেন, 2 নম্বর করব, এই চ্যাপ্টার শেষ। এরপরে আমরা যেটা আসছি, এইবার পিওর নোটস। যারা ভাবছি যে পরীক্ষা এখন থেকে পড়বো আর ভালো করে লিখবো যাতে 10-এ 8, 9 দিতে বাধ্য, সেই রকমের নোটস এরপর আমি নিয়ে আসছি। বুঝতে পেরেছো কি বললাম? এরপরে সেই নোটসটা যেটা 8, 9 পাওয়া যাবে, দেখা যাক কি আছে। আচ্ছা, এবার এটা হচ্ছে কি, এটা হচ্ছে পুরো পূর্ণাঙ্গ একটা নোটস। ওটা রোড ম্যাপ ছিল, 2টো নোটসই পাবে তোমরা। এটা একটা পূর্ণাঙ্গ নোটস, ওটা বোঝানোর জন্য অ্যাপ্লাই করেছি। এবার এটা জাস্ট নোটসটা দেখো তোমরা, যে আচরণবাদের ওই বড় কোশ্চেন। প্রথমে কি আছে, যে ভূমিকার প্রেক্ষাপট 10 নম্বরের জন্য প্রথমে একটা কোটেশন দিয়ে সাবেকি, ওই কোটেশনটাও ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো। সাবেকি দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও দর্শন নির্ভর। সাবেকি দৃষ্টিভঙ্গি কিরম ছিল? মূল্যবোধ আর দর্শন নির্ভর। তো পূর্বে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ছিল মূলত প্রতিষ্ঠান কেন্দ্রিক, দার্শনিক এবং ঐতিহাসিক। বাস্তব রাজনৈতিক আচরণের কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণ সেখানে ছিল না। কিন্তু আচরণবাদ এলো কত সালের পরে? 1900 সালের পরে, যখনই পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিল আমাদের, যে এবার পরিবর্তন করতে হবে, ওই সাবেকি আর আলোচনা চলবে না, ট্র্যাডিশনাল ওয়েতে আমরা রাষ্ট্রবিজ্ঞানকে আলোচনা করব না, তখন কে এলো? আচরণবাদ এলো। ঠিক আছে? যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাষ্ট্রবিজ্ঞানী বুঝতে পারেন যে শুধুমাত্র তাত্ত্বিক ও আদর্শগত আলোচনা দিয়ে মানুষের প্রকৃত রাজনৈতিক আচরণ বোঝা সম্ভব নয়। বুঝতে পেরেছো কি বললাম? একদম। তো আচরণবাদের উৎপত্তি হলো, তখনই কি হলো? আচরণবাদের উৎপত্তি। বুঝতে পারছিস কীভাবে হচ্ছে? পরপর পরপর গল্পের মতো লেখা আছে, একদম মুখস্থ হয়ে যাবে। মানুষের রাজনৈতিক আচরণের বাস্তব, অভিজ্ঞতাবাদী ও বিজ্ঞানসম্মত বিশ্লেষণের লক্ষ্য নিয়ে 20 শতাব্দীর 50-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে আচরণবাদী বিপ্লবের সূচনা হয়। 50-এর দশকে এর সূচনা হয়। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? সূচনা লিখতে প্রবলেম হবে না। এরপরে দেখো, আচরণবাদের সংজ্ঞা, কতগুলো সংজ্ঞা দেওয়া আছে, যেটা ইচ্ছে লেখ। রবার্ট ডালের মতো আচরণবাদ হলো রাষ্ট্রবিজ্ঞানের অভ্যন্তরে একটি প্রতিবাদী আন্দোলন, যার লক্ষ্য হলো রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রকৃত বিজ্ঞানে পরিণত করা। একদম। ডেভিড স্টোন, এটি একটি বৌদ্ধিক প্রবণতা,
এবং সুনির্দিষ্ট শিক্ষা বিষয়ক আন্দোলন যা মানুষের রাজনৈতিক আচরণের বৈজ্ঞানিক বিশ্লেষণের ওপর জোর দেয়। আবার এবার সহজ ভাষায় দেখ, সহজ ভাষায় দেওয়া আছে যে দৃষ্টিভঙ্গি মানুষের রাজনৈতিক আচরণকে মূল্যবোধের পরিবর্তে পরিসংখ্যান, পর্যবেক্ষণ ও বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে বিশ্লেষণ করে তাকেই আচরণবাদ বলে। এরকম লিখে দিলে 10-এ 8 দিতে বাধ্য। তারপরে দেখ 4 জন প্রবক্তা, কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন, চার্লস মেরিয়াম, ডেভিড স্টোন, রবার্ট ডাল, ডেভিড ট্রুম্যান। তোরা একটা প্রবক্তা পয়েন্ট করে দিবি, বুঝতে পেরেছিস কি বললাম? হয়ে গেল। প্রবক্তার পরে এইবার আসো ডেভিড স্টোনের 8টা বৈশিষ্ট্য, ডেভিড স্টোনের 8টা বৈশিষ্ট্য। এখানে একটু সেই একই, নিয়মানুবর্তিতা, সত্যতা যাচাই, কলা কৌশল, সংখ্যায়ন, অসুবিধা আছে? তারপরে মূল্যবোধ নিরপেক্ষতা, সিস্টেমাইজেশন মানে সিস্টেমেটিকরণ আর কি, সুসংবদ্ধকরণ, তারপরে বিশুদ্ধ বিজ্ঞান, সংহতি সাধন, আমরা এগুলো করে গেছি। তারপরে কি আচরণবাদের সীমাবদ্ধতা, দেখো সীমাবদ্ধতাও 5টা দিয়ে দিচ্ছে। যদি সীমাবদ্ধতা আচরণবাদের 5 নম্বরের জন্য সীমাবদ্ধতা আসে তাও পেরে যাবে এখান থেকে, তাও এখান থেকে তোমরা 2টো লিখবে বা 3টে লিখবে পরীক্ষার সময়, অসুবিধা নেই। 5টা সীমাবদ্ধতা দেওয়া আছে। সীমাবদ্ধতাগুলো আমরা জেনে নিয়েছি, কী কী মূল্যবোধ উপেক্ষা করেছে, বাস্তব রাজনীতি থেকে বিচ্ছিন্ন, অতিরঞ্জিত বিজ্ঞান নির্ভরতা, এগুলো তো করেইছি, জটিল পরিভাষা আর স্থিতাবস্থার সমর্থক। অসুবিধা আছে? সমালোচনা করলাম, এবার উপসংহার বলো। এরপরে কোথায় নাম্বার কাটবে, তারপরে উপসংহারে কি নানা সমালোচনা থাকা সত্ত্বেও আগে উপসংহার আমি বলেছি। অসুবিধা আছে? এইবার 5 নম্বর আসো। 5 নম্বরে এগুলো কি? উত্তর আচরণবাদ। উত্তর আচরণবাদের এই যে ডেভিড স্টোন নিয়ে আসে উত্তর আচরণবাদ কি, অসুবিধা নেই। উত্তর আচরণবাদ কি, তারপরে কি উত্তর আচরণবাদের বৈশিষ্ট্য, অসুবিধা আছে? উত্তর আচরণবাদের বৈশিষ্ট্য। তারপরে দেখো, তারপরে 6টা বৈশিষ্ট্য দেওয়া আছে। তারপরে সাবেকি আর আচরণবাদীর পার্থক্যগুলো আগেই বলে দিয়েছি। তারপরে আচরণবাদ ও মার্ক্সবাদের পার্থক্য, অসুবিধা আছে? তারপর 2 মার্কসের দেখো একদম 12 ইউনিভার্সিটি 2021 এসছে, 2023 এসছে, সব একদম টানা আচরণবাদ কি, ঠিক আছে, এইগুলো সব লিখে দেওয়া হয়েছে শর্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে। 2023 এসছে, 24 এসছে, মূল্যবোধ নিরপেক্ষতা বারবার বলেছি। তারপরে দেখো আচরণবাদকে প্রতিবাদী আন্দোলন 2022-25-এ। তারপরে আচরণবাদে বৌদ্ধিক ধর্মপিতা। তারপর উত্তর আচরণবাদ, 2টি মূল স্লোগান, সুসংবদ্ধকরণ। অসুবিধা আছে? তাহলে এইভাবে আমরা প্রতিটা চ্যাপ্টার কমপ্লিট করব। এবার বল, বোঝার জন্য তোমরা প্রথম নোটসটা দেখো, একটা রোড ম্যাপ। দ্বিতীয়টা ভালো যদি লিখতে চাও, ভালো নাম্বার করব, স্কোর করব, হায়ার স্টাডিজে যাব, যে কোনো ইউনিভার্সিটির জন্য একদম গুরুত্বপূর্ণ। এইভাবেই আমি প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করব। অসুবিধা আছে?